আসছিস আমি সবকিছু জানি। শোন, তুই যে কারণে আসিস না কেন, তোকে আমার বাসায় রাখা সম্ভব না। আরে যে মেয়ে স্বামীর বাড়িতে থাকতে পারে না সে মেয়েকে স্থান দেবো আমি? কখনোই না। দেখুন আপু, আমাদের বাংলা চলচ্চিত্রের একজন গুণী অভিনেতা হুমায়ুন ফরিদী এবং তার প্রথম স্ত্রী মিনুর সংসার ছিল মাত্র 4 বছরের। সেই সংসারে একটা মেয়েরও জন্ম হয়, কিন্তু 1984 সালে প্রথম স্ত্রী মিনুর সাথে তার বিচ্ছেদ হয়। আবার সেই বছরেই হুমায়ুন ফরিদী অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে বিয়ে করেন। এই দৃশ্যটি দূর থেকে দেখার কষ্ট সহ্য করতে হয় প্রথম স্ত্রী মিনুকে। আরে রফিক সাহেব, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আর আপনি গাড়ি রেখে হেঁটে আসছেন? সবসময় তো গাড়িতে ঘোরাফেরা করতে করতে একেবারে মানে নিজেকে প্রতিবন্ধী বলে মনে হয়। একটু মুক্ত বাতাসের তো দরকার আছে, তাই না? জি স্যার, ঠিক বলেছেন, আসলে ঠিকই। আচ্ছা রফিক সাহেব, আপনার কাজকর্মের কি অবস্থা? স্যার এই যে চারাগুলো দেখতেছে যে আপনার ওই প্রজেক্টে লাগাতে হবে, তো ওর প্রজেক্টের কাজ এখনো শেষ হয়নি? কি করেন না রফিক সাহেব? জি স্যার। দেখেন তো ওই মেয়েটা ওখানে বসে, আপনি একটু আমার কাছে আসেন তো। ওই যে ওই মেয়েটা ওখানে মন খারাপ করে বসে আছে। হ্যাঁ জি স্যার, আমি অনেকক্ষণ ধরে দেখছি স্যার ওইখানে বসে আছে। আপনি একটু ওনার কাছে যান তো, গিয়ে দেখেন কোনো প্রবলেম আছে কিনা, জানতে একটু। জি স্যার। শুনেন, ব্যাগটা আমার কাছে দিয়ে যান। আচ্ছা আপু, তোমার কি কোনো সমস্যা? জি না ভাইয়া, আপনি কে? আমি প্রজেক্টের ম্যানেজার। ও আচ্ছা। আমি দেখছি অনেকক্ষণ ধরে তুমি মন ভার করে এখানে বসে আছো। না না, তেমন কিছু হয়নি, আসলে হঠাৎ করে একটু মাথাটা ঘোরাচ্ছিল তাই এখানে বসে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কোনো হেল্পের প্রয়োজন হলে আমাকে বলবা। ঠিক আছে। ওকে। স্যার, মেয়েটার কাছে গেছিলাম। আচ্ছা, তো মেয়েটার তেমন কোনো সমস্যা নেই, মানে শুধু বললো মাথাটা ঘুরছে। তবে মুখটা দেখে মনে হলো সারাটা দিন কোনো কিছু খায়নি। মানে সারাটা দিন কিছু খাইনি? জি স্যার। আচ্ছা রফিক সাহেব, আপনি এক কাজ করেন তো, এই টাকাটা ওনাকে দিয়ে আসা। আমি এটাকে দেবো স্যার? হ্যাঁ, বলেন কিছু খেয়ে নেবে। হ্যাঁ জি স্যার, ঠিক আছে, যান আপনি। আপু, জি ভাইয়া। আমি চলে যাওয়ার পরে আমার মনে হলো আপনি খুব বিপদে আছে, ঠিক আছে? তো আপনি এই টাকাটা রাখেন। না না ভাইয়া, আপনি আমাকে যেটা ভাবছেন আমি ওইটা না, আসলে আমি ভিক্ষুক না, আপনার টাকাটা আমার দরকার নাই ভাইয়া, আপনার টাকাটা আপনি রেখে দেন। আচ্ছা সবই ঠিক আছে, ওনার টাকা ওনার কাছেই রাখুন। তাহলে আপনি এখানে এভাবে বসে কাঁদছেন কেন? সে অনেক বড় কষ্টের ইতিহাস। আমি ছিলাম আমার হাজবেন্ডের কাছে রাজরানী। আমার হাজবেন্ডের টাকা পয়সা কোনো কিছুরই অভাব ছিল না। বিয়ের 9 মাস পর্যন্ত ভালোই চলতেছিল আমাদের দাম্পত্য জীবন। হঠাৎ করে আমার হাজবেন্ড তার পরিবারের মা বোনদের কথাই চলতে থাকে। আমার ননদ শাশুড়ি বিয়ের শুরু থেকেই আমাকে ভালো চোখে দেখতে পারতো না। তারপর থেকে আমার গায়ে হাত উঠতে থাকে তার। আমার কোনো কথাই তার সহ্য হয় না।
কয়েকদিন আগে জানতে পারলাম সে নাকি অন্য একটা মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছে। আর এসব কথা তাকে জিজ্ঞেস করতেই আমাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। আর এই পৃথিবীতে দুইজন মানুষ ছাড়া আমার আর আপন বলতে কেউ নাই। একজন হলো আমার মায়ের পেটের আপন বড় বোন, আর আরেকজনের কাছে ছিলাম আমি তার পৃথিবী। হয়তো সে মানুষটার সামনে আমি আর কোনোদিনও দাঁড়াতে পারবো না, কারণ আমি তাকে অনেক বড়ভাবে ঠকিয়েছি, তার ভালোবাসাকে অপমান করছি। জানি সে আর কোনোদিনও আমাকে ক্ষমা করবে না। এরপরে ভাবলাম আর যাই হোক, আমার তো আপন বোন, আমাকে তো আর ফেলে দেবে না। কিন্তু সেখানে গিয়ে যা হলো, আপু। আরে আখি, তুই তুই এখানে কেন? আপু আমার থাম, তুই কেন আসছিস? আমি সব কিছু জানি। শোন, তুই যে কারণে আসিস না কেন, তোকে আমার বাসায় রাখা সম্ভব না। আরে যে মেয়ে স্বামীর বাড়িতে থাকতে পারে না, সে মেয়েকে স্থান দেবো আমি? কখনোই না। আপু, এটা তুমি কি বলছো? এই পৃথিবীতে তো তুমি ছাড়া আমার কেউ নাই। আরেকজন ছিল, তার কাছেও তো আমি যেতে পারবো না। আপু, দোহাই লাগে, আমাকে তুমি তাড়িয়ে দিও না। আমি তো ইচ্ছে করে স্বামীর বাড়ি থেকে চলে আসিনি। আমার তো বিয়ের পরে আমি 9 মাস ভালোই কাটাইছি। হঠাৎ করে যে সে তার বাবা মায়ের কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দেবে, আমি তো বুঝতে পারি না। আপু প্লিজ আমাকে তাড়িয়ে দিও না। তোকে আমি তো বোন হিসাবে মানেই না। আপু, তুমি আমার আপন মায়ের পেটের বোন। আমার হিসাবটা কি জানিস? শুধু টাকা, টাকা ছাড়া আমি কিছুই বুঝি না। দুই বোনের সম্পর্কের ভিতর তোমার কাছে টাকাটাই বড়। আপু, আমি তোমার কাছে আবারও অনুরোধ করতেছি, আমাকে তাড়িয়ে দিও না। আমি কোথায় যাব বলো? আমার তো যাওয়ার মতো কেউ নাই, কোনো জায়গাও নাই। আমাকে তুমি তাড়িয়ে দিও না। আমি প্রয়োজনে তোমার বাড়িতে কাজ করে খাবো, তবু আমাকে তাড়িয়ে দিও না। আপু, এখনকার দিন সময় ভালো না, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। আমি যদি এখান থেকে চলে যাই, আমাকে তো রাস্তায় শিয়ার কুকুর ছিঁড়ে খাবে। আপু, তুমি একটা মেয়ে হয়ে, মেয়ের কথা বাদে দিলাম, তুমি তো আমার বোন, আপন বোন। তুমি কিভাবে পারছো আমাকে বাড়ি থেকে বের করে দিতে? আপু, আরেকটাবার ভেবে দেখো না। আপু, বিশ্বাস করো, আজ 3-4 দিন আমার পেটে কোনো খাওয়ার যায় নাই। অন্তত আমাকে কয়টা খেতে দাও। শোন, এটা আমার অফিস, এটা বাসা না। আর তোর জন্য কি অফিসে ভাত রান্না করে রাখছি যে তুই আসবি আর তোকে আমি খেতে দেবো? যাই খান থেকে বলছি। আরে তাড়াতাড়ি নাও। জি ম্যাডাম। দেখুন আপু, আমাদের বাংলা চলচ্চিত্রের একজন গুণী অভিনেতা হুমায়ুন ফরিদী এবং তার প্রথম স্ত্রী মিনুর সংসার ছিল মাত্র 4 বছরের। সেই সংসারে একটা মেয়েরও জন্ম হয়, কিন্তু 1984 সালে প্রথম স্ত্রী মিনুর সাথে তার বিচ্ছেদ হয়। আবার সেই বছরে হুমায়ুন ফরিদী অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে বিয়ে করে। এই দৃশ্যটি দূর থেকে দেখার কষ্ট সহ্য করতে হয় প্রথম স্ত্রী মিনুকে। পৃথিবীর যত ভয়াবহ কষ্ট আছে, তার মধ্যে শ্রেষ্ঠতম কষ্ট হলো নিজের প্রিয় মানুষটাকে অন্যর হতে দেখা। এই পৃথিবী মানুষের পাওনা বুঝিয়ে দিতে খুবই পছন্দ করে। যে কষ্ট হুমায়ুন ফরিদী তার প্রথম স্ত্রী মিনুকে দিয়েছিলেন, সেই একই কষ্ট ফিরে পেতে তাকে 2 যুগের বেশি সময় অপেক্ষা করতে হলো না। 2008 সালে ফরিদীকে ছেড়ে নিজের চেয়ে 14 বছরের ছোট বদরুল আলমকে বিয়ে করে ফেলেন সুবর্ণা মোস্তফা। দৃশ্যটি ফরিদীকে দেখতে হলো দূর থেকে। অনেক বছর আগে যেমনটি দেখেছিল তার প্রথম স্ত্রী মিনু। আচ্ছা যাই হোক, আপনার কথা শুনে মনে হলো আপনি পড়াশোনা শেষ করছেন, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? না, আপনার কথা বলার স্টাইলে আমার মনে হলো তাই। আচ্ছা যাই হোক, শোনেন, আপনি আমার কাজটা রাখেন, হ্যাঁ? প্রয়োজন হলে আমার সাথে একটু দেখা করবেন। রফিক সাহেব। জি স্যার। ঠিক আছে, চলেন। আপনাকে আমি ডাকছি, আসলে আপনি আমার কোম্পানিতে তো অনেক দিন যাবতই চাকরি করছেন। আপনাকে আমার অফিসে জয়েন করানোর পর থেকে মানে আমার কোম্পানিটা অনেক ডেভেলপ করছে।
আপনি যে টাকা স্যালারি পান আমার কোম্পানি থেকে, এটা দিয়ে কি আপনার সংসার বা অন্যান্য চাহিদা পূরণ হয় না? হ্যাঁ স্যার, সব কিছুই তো হয়, কিন্তু হঠাৎ করে আপনি এটা জিজ্ঞাসা করলেন। না, এমনিতেই। আচ্ছা, যাই হোক, কাজের কথাই আসি। সেটা হচ্ছে যে আপনি তো আমার কোম্পানিতে সহকারী ম্যানেজার হিসেবে আছেন, তাই না? তো আমার ম্যানেজারের পোস্টটা তো অনেক দিন ধরেই ফাঁকা রয়েছে। আহ, আমি আমি গতকালকে একজনকে জয়েন করাইছি। হ্যাঁ, আপনি ওনাকে ওনার কাজগুলো বুঝাই দিবেন, কেমন? আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, আপনি আসুন তাহলে। ওকে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম বুঝতে পারি? জি বসুন। ম্যাম, শুনলাম আপনি নাকি নতুন জয়েন করছেন। আরে কি তুই? শাট আপ! কাকে কি বলছেন আপনি? আপনি কি ভুলে যাচ্ছেন যে আমি এই কোম্পানির ম্যানেজার? আরে তুই তো আমার ছোট বোন। কিসের ছোট বোন? হ্যাঁ, এখানে আমরা চাকরি করতে আসছি, আর আপনি কাজ করতে আসছেন। এখানে কোনো ভাই বোনের সম্পর্ক চলবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, কষ্ট হয়। সেদিন তো আমারও কষ্ট হয়েছিল, যেদিন আমি আপনার অফিসের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, আর আপনি আমাকে অপমান করে অফিসের গাড়িতে উঠে হুড় করে চলে গেলেন। সেদিন তো আপনাকে আমি অনেকবার রিকোয়েস্ট করছি, আমার এই দুই চোখে না অনেক কষ্ট চলছিল, কিন্তু আপনি সেদিন তার দেখেও দেখেন নাই। আপনার কাছে টাকাই সবকিছু ছিল। আপনি সেদিন একটা কথা বলছিলেন না, যে আপনি শুধু টাকা চিনেন। এখন আমিও আপনাকে সেই কথাটা ফেরত দিচ্ছি। আমিও এখন টাকা চিনি। এখন আমার কাছে ভাই বোনের সম্পর্ক তুচ্ছ। যাই হোক, আপনাকে যে জন্য ডাকছি, আপনি নাকি অফিস থেকে যে কোনো সময় বের হয়ে চলে যান। আজকের থেকে আপনার সে বের হওয়া বন্ধ। আজকের পর থেকে আপনাকে সকাল 9টায় অফিসে প্রবেশ করতে হবে, আবার ঠিক বিকেল 5টার সময় অফিস থেকে বের হতে হবে। আর মাঝে 1 ঘন্টা লাঞ্চ টাইম, একটার সময় সে 1 ঘন্টা আপনি রেস্ট করবেন। আর যদি আমার কানে পৌঁছায় যে আপনি এসব নিয়ম শৃঙ্খলা ভেঙেও বের হচ্ছেন, তখন নিজের চাকরিটাও কিন্তু হারাবেন। আপনাকে আমি সাবধান করে দিচ্ছি। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, এখন তাহলে আমি আসি। দাঁড়ান, আমি কি আপনাকে যাইতে বলছি? আরেকটা কথা আপনাকে স্পষ্ট জানিয়ে দেই, আজ থেকে অফিসের গাড়ি আপনি ব্যবহার করতে পারবেন না। মানে বোঝেন নাই? অফিসের গাড়িটা আপনার জন্য না, অফিসের গাড়িটা শুধুমাত্র আমার জন্য। আপনি এখন আসতে পারেন। আচ্ছা ঠিক আছে। স্যার আসবো? হ্যাঁ, আসুন, বসুন। জি স্যার, বলুন। আমি আপনাকে ডাকছি কিছু কথা বলার জন্য। জি বলুন। আগে বলুন, আমার কোম্পানিতে চাকরি করতে আপনার কেমন লাগছে? স্যার, হ্যাঁ, ফার্স্টে আপনাকে ধন্যবাদ জানাই, কারণ আমি ছিলাম কোথায় আর এখন আছি কোথায়। আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে আমি এত বড় একটা অফিসে চাকরি পাবো, তাও আবার এত বড় পদবি। আসলে মানুষ কখনো কখনো দেখা যায় যা চিন্তা করে না, আল্লাহ পাক তাকে চিন্তার বাইরে অনেক কিছুই দিয়ে দেয়। আমি আপনাকে আর একটা কারণে রাখছি, সেটা হচ্ছে আমার এই কোম্পানির আজকের থেকে আপনি শুধু ম্যানেজার না, আপনি এই কোম্পানির মালিক। এখানে সব ডকুমেন্ট করা আছে। আর একটা কথা কি জানেন, যার নিজের বলতেই কিছু নাই, তার এই অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে কি হবে বলেন? হ্যাঁ, আমার আসলে এই টাকা পয়সা অর্থ সম্পদের উপরে এতটা লোভ লালসা নাই। আপনার আপন বোন আপনাকে কার ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল অফিস থেকে, তাই না? জি জি স্যার। আমি অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি। স্যার, আপনি এসব কিছু কিভাবে জানেন? আর
আপনি আমার বিষয়ে এত কিছু কেন খোঁজ রাখছেন? রাজ, তুমি? তার মানে এই কোম্পানির মালিক তুমি? আর তুমি সবকিছু জেনে বুঝে এটা করছো? হ্যাঁ আমি। কেন অবাক হচ্ছ? না না, অবাক হওয়ার কিছু নাই। তুমি তো চেয়েছিলে অনেক টাকা পয়সার মালিক হতে, তাই না? কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে তোমাকে আমার দুয়ারেই আসতে হলো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি সেদিন তোমার ভালোবাসা বুঝতে পারি নাই। আমি তখন টাকা পয়সাকে চিনছি, কিন্তু বিশ্বাস করো এখন আমি বুঝতে পারছি এই পৃথিবীতে টাকা পয়সা কিছুই না। মানুষ ভালো থাকার জন্য একটু ভালোবাসা হলে যথেষ্ট। 9টা মাস কোনো রকম ভাবে কাটিয়েছ, একটু ভালোভাবে। তারপর মানুষ দোজখের আগুনেও এতটা অশান্তিতে থাকে না, এতটা পড়ে না তুমি যতটা এই 9টা মাসের পর থেকে যে কয়টা মাস ওখানে ছিলে যতটা জ্বলছ। তোমাকে যখন ভাগ্যক্রমের কাছে পেয়েই গেলাম, তোমাকে না হয় সবকিছু দিয়ে যায়, কারণ এগুলো তো তোমার দরকার ছিল। তোমার তো অর্থ সম্পদেরই দরকার ছিল, কারোর ভালোবাসা নয়। রাজ, তুমি এভাবে আমাকে রেখে চলে যেও না। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আমাকে ঠিক আগের মতো ভালোবাসো, আমি আর তোমার সাথে বেইমানি করব না। প্লিজ আমাকে মাফ করে দাও, আর এভাবে আমাকে ফেলে যেও না। নাও ও, রাজ, নাও। রাজ প্লিজ এভাবে আমাকে ছেড়ে যেও না। রাজ প্লিজ আমাকে একটাবার সুযোগ দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর বেইমানি করব না। তুমি এমন সময় আমার থেকে সুযোগ চাইলে, ওই যে মানুষ বলে না, পিছন ফিরতে ফিরতে পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমারও ঠিক সেই জায়গা নাই।